আসুন আজ আমরা প্রকৃতির এক বিস্ময়কর দুঃসাহসী আর অসম্ভব সুন্দর একটি চরিত্রকে নিয়ে কথা বলি। গল্পের শুরুটা কিন্তু কোনো সাধারণ বর্ণনা দিয়ে হচ্ছে না, বরং শুরুটা হচ্ছে মাঝ আকাশে ঘটে যাওয়া এক রুদ্ধশ্বাস লড়াই দিয়ে। ভাবা যায় মাত্র ২০ গ্রামের একটা ছোট্ট পাখি একটা বিশাল মেছোবাজের দিকে একেবারে মিসাইলের মতো তেড়ে গেল। কারণটা কি? কারণ বাজটা তার এলাকায় ঢুকে পড়েছিল। এই যে অবিশ্বাস্য সাহস, এটাই কিন্তু আমাদের আজকের গল্পের নায়কের আসল পরিচয়। এমন এক পাখি যে নিজের রাজত্বে অন্য কাউকে এক চুলও ছাড় দেয় না। ওর ডাক শুনলে মনে হবে যেন কেউ হুকুম করছে, চেক চেক, মানে ভাগো এখান থেকে, এক্ষুনি যাও। এই ডাকটাই কিন্তু এলাকার অন্য ছোট নিরীহ পাখিদের মনে সাহস যোগায়। তো প্রশ্ন হল, কে এই দুঃসাহসী যোদ্ধা? চলুন আর দেরি না করে ওর সাথে আনুষ্ঠানিকভাবে পরিচয়টা সেরেই ফেলি। পাখিটার ইংরেজি নাম হল ইন্ডিয়ান প্যারাডাইজ ফ্লাইক্যাচার, তবে বাংলায় এর নামটা কিন্তু দারুণ, দুধরাজ, মানে দুধের মতো সাদা রাজা। আর তার সঙ্গিনী, সে হল দুধ রানী। আর সবচেয়ে মজার ব্যাপার কি, পুরুষ আর স্ত্রী পাখিটাকে দেখতে কিন্তু একদমই আলাদা। ভাবুন একবার, ওর নিজের শরীরের যা মাপ, মানে ওই ২০ সেন্টিমিটার, তার চেয়েও প্রায় ৩ গুণ লম্বা হতে পারে ওর লেজটা। এই বিশাল প্রায় ৫০ থেকে ৬০ সেন্টিমিটারের লেজটাই ওকে ওড়ার সময় এক অসাধারণ, মানে এক কথায় স্বর্গীয় একটা চেহারা দেয়। ওরা খায়টা কি? যেহেতু নামেই ফ্লাই ক্যাচার, তাই এদের প্রধান শিকার হলো উড়ন্ত পোকামাকড়, মানে প্রজাপতি, ফড়িং, গুবরে পোকা। এগুলো সব মাঝাকাশ থেকে অবিশ্বাস্য দক্ষতায় শিকার করে। এই যে এত সাহস, এত তেজ, এটা কিন্তু শুধু দেখানোর জন্যে না, এর একটা খুব গুরুত্বপূর্ণ কারণ আছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় এর একটা দারুণ ভূমিকা আছে। আচ্ছা, একটা জিনিস কি খেয়াল করার মতো, ঘুঘু বা টুনটুনির মতো ছোট নিরীহ পাখিরা কেন যেন সবসময় দুধেরাজের বাসার আশপাশে নিজেদের বাসা বানাতে চায়? এর কারণটা কি হতে পারে? কারণটা হলো এই লিস্টটা। দুধরাজ একাই ১০০, চিল, বাজ, ঈগল, কাক, এমনকি বনবিড়াল, বেজি বা সাপ পর্যন্ত কাউকেই ও নিজের এলাকায় ঘেঁষতে দেয় না। একেবারে যেন এক নির্ভীক বডিগার্ড, যে নিজের এলাকায় একটা সেফ জোন তৈরি করে রাখে। নিজের এলাকাকে ও সচ্চি বাবার তালুক মনে করে আর সবসময় খুব সতর্কভাবে পাহারা দেয়। তবে এখানে একটা ব্যাপার আছে, ওর এই রুদ্রমূর্তি কিন্তু তখনই দেখা যায় যখন ওর বাসায় ডিম বা বাচ্চা থাকে, তখনও হয়ে ওঠে অপ্রতিরোধ্য। তো এই যে এত বড় যোদ্ধা, তার প্রেম আর সংসারের গল্পটা কেমন? চলুন এবার সেই দিকে একটু নজর দেয়া যাক। ওর যোদ্ধার সত্তার মতোই কিন্তু তীব্র ওর পারিবারিক জীবন। ওরা বাসা বানানোর সময় যে কী পরিমাণ গোপনীয়তা বজায় রাখে, একেবারে যেন গোয়েন্দাদের মতো কাজকারবার। মে মাস থেকে বাসা বানানোর আসল মৌসুম শুরু হয়, আর এমনভাবে লুকিয়ে বাসাটা বানায় যাতে কারো চোখে না পড়ে। বলা হয়, ভালোবাসার ক্ষেত্রে এরা নাকি লাইলি মজনু বা শিরি ফরহাদকেও হার মানায়। ওদের দুজনের মধ্যে বন্ধনটা এতটাই গভীর। এই বন্ধনটা যে কতটা সত্যি তার প্রমাণও পাওয়া যায়। যদি কোনো কারণে একজন সঙ্গী হারিয়ে যায়, অন্যজন তখন দুঃখে মাটিতে নেমে এসে করুণভাবে বিলাপ করতে থাকে। ভাবা যায়, আপাতদৃষ্টিতে এত হিংস্র একটা পাখির ভেতরেও এতটা আবেগ। কিন্তু এখনকার কি অবস্থা? এই পাখিটাকে কি আর আগের মতো দেখা যায়? এই বিষয়ে মূল লেখার লেখক তার নিজের অভিজ্ঞতা থেকে একটা চিত্র তুলে ধরেছেন। এই টাইমলাইনটা দেখলে বোঝা যায় পরিস্থিতি কতটা বদলে গেছে। ১৯৯২ সালেও লেখক ঢাকার একেবারে কেন্দ্রে কাকের তাড়া খাওয়া এক দুধরাজের কথা লিখছেন, আর তার ঠিক ৫ বছর পর ১৯৯৭ সালে তিনি রাজারবাগ এলাকায় শেষবারের মতো একটা বাসা দেখেছিলেন। এটা কিন্তু শহরের বুকে পাখিটার হারিয়ে যাওয়ারই একটা স্পষ্ট ইঙ্গিত। তাহলে সব মিলিয়ে কি দাঁড়ালো? কেন এই পাখিটা এত অসাধারণ, এত বিশেষ? চলুন পুরো বিষয়টা একবার সংক্ষেপে দেখে নেওয়া যাক। ওর ওড়াটা এতটাই সুন্দর, এতটাই ছন্দময় যে দেখলে মনে হবে যেন কেউ একটা কাগজের খেলনা পাখি নিখুঁত তালে উড়িয়ে দিয়েছে। ওর সাহস যেমন অবাক করার মতো, ওর সৌন্দর্যও ঠিক তেমনই। তাহলে এক কথায় দুধরাজ হল একাধারে একজন নির্ভীক রক্ষক, একজন নিবেদিত প্রাণসঙ্গী, আর তার বাস্তুতন্ত্রের এক অপরিহার্য প্রহরী, মানে যোদ্ধা, প্রেমিক আর রাজা, সব মিলিয়ে এই ছোট্ট পাখিটা। এই সব কিছুর শেষে একটাই বড় প্রশ্ন থেকে যায়, আমাদের বাগান কাঁপানো এই স্বর্গীয় পাখিটা, সে কি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে? শহর যত বাড়ছে, কংক্রিটের জঙ্গল যত বড় হচ্ছে, দুধরাজের মতো এমন অসাধারণ সব প্রাণীদের ভবিষ্যৎ আসলে কি?